আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটির এমসিকিউ সলভিং ক্লাসে। শোনো, ইংলিশে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ছিল, তোমার একটা পেপার খারাপ হলে আর একটা পেপার দিয়ে সেটাকে কভার করা যেত। বাংলাতেও সেম ছিল, কিছু কিছু বোর্ডে বাংলা ফার্স্ট পেপার খারাপ হয়েছিল, সেকেন্ড পেপার দিয়ে কভার করতে পেরেছো। কিন্তু ভাইয়া, আইসিটিতে কোনো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নেই। 75 মার্কসের অ্যান্সার করতে হবে। তুমি যদি স্মার্টলি প্রিভিয়াস ইয়ারে একাধিকবার কমন আসা কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, তোমার অনেক চমৎকার একটা পরীক্ষা হবে ইনশাল্লাহ। তো আজকে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারগুলোতে লাস্ট 10 বছরে এসেছে এমন সব এমসিকিউ গুলোকে নিয়ে একটা স্লাইড সাজিয়েছি। এইখানে আমরা প্রিভিয়াস ইয়ার আসা কোশ্চেনগুলো সলভ করব। তার আগে একটা কথা বলি ভাইয়া, রাজশাহী বোর্ডে কি কখনো রিপিট কোশ্চেন হয়? ময়মনসিংহ বোর্ডে রিপিট কোশ্চেন হয়? বরিশাল বোর্ডে কি বিগত বছরের প্রশ্ন হয়? সব বোর্ডে রিপিট কোশ্চেন হয়। এক বোর্ডেরটা আর এক বোর্ডে রিপিট হয়, হুবহু রিপিট হয়, একদম হুবহু রিপিট হয়। যদি কখনো নাম সহ বা পুরো লাইনটা হুবহু রিপিট না হলেও সেম প্যাটার্ন থাকে, জাস্ট নামগুলো চেঞ্জ করে দেওয়া হয়। চলো শুরু করে দিই, সময় নষ্ট না করি। ভাই, আমি তোমাদেরকে কতক্ষণ পড়াবো জানো? 5টা ক্লাসে 5টা চ্যাপ্টার শেষ করাবো। এই এক ক্লাসে এমসিকিউ শেষ করব। এই ক্লাসটিতে আমি চ্যাপ্টার 1 শেষ করব মাত্র 40 মিনিটে। 40 মিনিটে 150টা এমসিকিউ সলভ করাবো। 40 মিনিটে কয়টা এমসিকিউ সলভ করাবো ভাইয়া? 40 মিনিটে আমি তোমাকে 150টা এমসিকিউ সলভ করাবো। তোমরা যদি রেডি থাকো, তোমরা আরেকটা কাজ করো ভাইয়া, কে কোথা থেকে দেখতেছো সেটা একটু অবশ্যই অবশ্যই জানাবা, ঠিক আছে? যে তুমি কোথা থেকে আমাদের এই ক্লাসটা দেখতেছো, এবং এই ক্লাসগুলো দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে সাথে এই ক্লাসটা শেয়ার করবা। ওকে, তাহলে চলো ভাইয়া আমরা আজকের মতো ক্লাসটি শুরু করে দিই। আমি বলেছি 40 মিনিটে, 40 মিনিটে আমি তোমাকে শেষ করিয়ে দেবো, তাই না? অতএব তোমাকে খুবই দ্রুত গতিতে এগোতে হবে, খুব দ্রুত এটা ক্যাচ করতে হবে। আর একটা কাজ করবা ভাইয়া, কি 150টা এমসিকিউ বললেন 40 মিনিটে? ভাই এটা হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 5টা করে এমসিকিউ কমন পাবা। ওকে, প্রত্যেক চ্যাপ্টার থেকে 5টা করে এমসিকিউ কমন পাবা। এই চ্যাপ্টার থেকে তুমি 5টা মার্ক অবশ্যই কমন পাবা, এবং পরবর্তী ক্লাসগুলোও কিন্তু আমাদের আসবে, ঠিক আছে? তোমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। সকল সাবজেক্টের উপর তোমরা একটা পূর্ণাঙ্গ ফ্রিতে প্রিপারেশন পেয়ে যাবা। একদম ফার্স্ট কোশ্চেনটা আমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার দিয়ে শুরু করতেছি। ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেনটা আমরা নেই। আমি একটু পেনের কালারটা চেঞ্জ করে নেই। ওকে, সেটা হলো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? এই কোশ্চেনটা সিলেট বোর্ডে 24 সালে এসেছিল, যে কোনো বোর্ডে এই বছর চলে আসতেই পারে, ঠিক আছে? যে কম্পিউটার সংক্রান্ত যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনটি প্রয়োজন? এই সকল যন্ত্রপাতি সঠিকভাবে পরিচালনা করে সফটওয়্যার, 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 সফটওয়্যার। এরপর এসো, অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ার শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলা হয়? এইটা হলো তোমার, এটা অনেকেই কিন্তু ভাবতে পারো যে এটা কি ই স্টাডি হবে। না, তুমি অনলাইনে ফ্রেন্ডরা গ্রুপ স্টাডি করতে পারো, ই স্টাডি করতে পারো, অন লার্নিংও হয় না। কি হয়? এটাকে বলা হয় ই লার্নিং। তাহলে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম আমরা জুমের মাধ্যমে যেটা করি, গুগল মিটের মাধ্যমে করি, অথবা এই যে ফেসবুক ইউটিউবে তোমরা ক্লাসটা দেখতেছো, এগুলোকে কি বলা হয়? ই লার্নিং বলা হয়। বিশ্বগ্রামের ধারণাটির প্রবক্তা কে? ভাইয়া এইটা আমি এখানে দিয়েছি অনলি ঢাকা বোর্ড আর কুমিল্লা বোর্ড 16 সাল, বাট এইটা এভরি বোর্ডে অবশ্যই অবশ্যই আসবে। এই বছর না আসলে পরের বছর আসবে, না হয় 2 বছর আগে আসছে। এবং অ্যাডমিশন টেস্টেও এই কোশ্চেনটা হয় যে বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে? এটা হবে মার্শাল ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান, মার্শাল ম্যাকলুহান। তাহলে সর্বপ্রথম এই যে তোমার গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ভিলেজ যদি এটা বিশ্বগ্রাম না থেকে গ্লোবাল ভিলেজ থেকে কি হবে? মার্শাল ম্যাকলুহান হবে। এরপরে আসো ভাইয়া, আমরা 4 নাম্বারটা দেখি। বিশ্বগ্রামের কারণে কি ঘটেছে? বিশ্বগ্রামের কারণে, বিশ্বগ্রামের কারণে এটা হচ্ছে সিলেট বোর্ডে 16 সালে এসেছে। বিশ্বগ্রামের কারণে যেটা ঘটেছে সেটা হলো সামাজিক যোগাযোগ, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়, নাকি সহনশীলতা হ্রাস পায়, পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়, নাকি সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায়? দেখো, বিশ্বগ্রাম হওয়ার কারণে কখনো সহানুভূতি সহমর্মিতা হ্রাস পাবে না, এটার সাথে এটার সম্পর্ক নাই। পারস্পরিক যোগাযোগ তো হচ্ছে, ইমোতে হচ্ছে না, হোয়াটসঅ্যাপে হচ্ছে না, হচ্ছে কিন্তু স্বামী বিদেশ, বাট সে ইমোতে যোগাযোগ করে, আছে, বিশ্বগ্রাম হোক আছে, সহনশীলতাও আছে, কিন্তু এই যে বাস্তবে যে যোগাযোগ না, এইটা হ্রাস পেয়ে যায়, বাস্তবে যোগাযোগটা হ্রাস পেয়ে যায়। এইটা
আসবে, এটা একটু ঘুরে ফিরে কোনো না কোনো বোর্ডে আবার পরের বছর পেয়ে যাবা। আজকের ক্লাসটি কিন্তু তোমাদের ফিজিক্সের বস আলটিমেট ফিজিক্স চ্যানেলের শ্রদ্ধেয় ম্যাগনেট স্যার ক্লাসটি পূর্ণাঙ্গ, যেহেতু আইসিটির উনার বিষয়। বাট আমি বললাম ভাই আমি একটু দুষ্টামি করে আসি, আমাকে একটু সুযোগ দেন, আমি প্রথম 20-25টা এমসিকিউ আমি একটু 10 মিনিটে পড়াই দিয়েছি, আমি শুরু করে দিয়েছি। বাট এই পুরো ক্লাসটা কিন্তু ম্যাগনেট ভাইয়া নিবে। ওকে, তোমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখতে থাকো। এরপরে কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যশোর বোর্ডে আসছে, সেটা হলো ভাইয়া টেলিভিশন না থাকলেও গ্লোবাল ভিলেজ হয়, মোবাইলের মাধ্যমে দেখবো। আচ্ছা মোবাইলও নাই, আমি কম্পিউটারের মাধ্যমে দেখবো, তাই না? আচ্ছা সংবাদপত্রের দরকার নাই, ইন্টারনেট লাগবে। তোমার কাছে মোবাইল আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, সব আছে, ইন্টারনেট নাই, তাহলে গ্লোবাল ভিলেজ হবে রে? কোনোভাবে হবে না। তাহলে গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তোমার ইন্টারনেট। ওকে, এরপরে দেখো ভাইয়া, তারপরে যেটা সেটা হলো তোমার বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? বিশ্বগ্রাম ধারণার সাথে, তাহলে কি এটা হচ্ছে বিশ্বগ্রাম মানে কি গ্লোবাল ভিলেজের সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? গ্রামের সাথে শহরের যোগাযোগ বেশি, নাকি বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিণত করা, মানে বিশ্বের কোনো গ্রাম নেই এমনটা না, কিন্তু শিক্ষার অবাধ সুযোগ সুবিধাও নেই, এটা হবে কি ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার। এই যে ইন্টারনেটের কারণে পুরো পৃথিবীটা একটা জালের মতো আটকে গেছে, তাই না? এইটা তো বিশ্ব ভিলেজে পরিণত হয়ে গেছে। এরপরে দেখো তোমার লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা হয় কোথায়? লাইভ ক্লাসে ভাই এইটা নিয়ে তোমরা অনেক কনফিউজড, তোমরা অনেকেই এইটা জানো না, আমি একটু বলে দেই। তাহলে ইয়া হতো একটা মেইল সিস্টেম, তাই না? গুগল তো আমরা গুগলের মাধ্যমে সব কিছু করতে পারো, অনেকগুলো ভাগ আছে। ফেসবুকে অনেকেই এটা ফেসবুক অ্যান্সার করতে পারো, কিন্তু না, এটা ফেসবুক হবে না। ফেসবুক তো একটা কি সোশ্যাল মিডিয়া, সামাজিক, এখানে খবরও দেখা যায়, এখানে নিউজ হয়, এখানে হচ্ছে বিনোদন দেখা যায়, সবকিছু দেখা যায়, কিন্তু লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদানের জন্য এই ওয়েব এক্স হচ্ছে এই জন্য বিখ্যাত। তাহলে ওয়েব এক্স কিসের জন্য ভাইয়া, এটা একটু দেখে রাখো। তোমরা অনেকেই কিন্তু এখানে ফেসবুক দিতে পারো, ভাই আমরা তো ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, গুগলে দেখি, নো, এটার জন্য সবচেয়ে বিখ্যাত হচ্ছে কি ওয়েব এক্স। এরপরে আসো ভাইয়া, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় কি? এটা কি ই বিজনেস, ই গভর্নেন্স? ই গভর্নেন্সের মাধ্যমে যে আমরা জমির পর্চা টর্চা করি না। তারপরে হচ্ছে তোমার আউটসোর্সিং। আউটসোর্সিং মানে কোনটা জানো? তুমি বাইরে থেকে হচ্ছে তোমার কর্মজীবীদেরকে তুমি কি করবা, ইন্টারনেট ব্যবহার করে পৃথিবীর কোনো এক জায়গা থেকে মানুষকে দিয়ে তুমি তোমার কাজ করিয়ে নিবা, এটা হলো আউটসোর্সিং। ইন্টারনেট, তোমার আমার একটা ডিজাইন লাগবে, বাংলাদেশের কোনো এক প্রান্ত থেকে কোনো এক ডিজাইনারকে দিয়ে আমি আমার কাজটা করে নিব, এটা আউটসোর্সিং। হ্যাঁ, এইটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমে সম্ভব হয়। আর ই কমার্স কি ভাইয়া, একটা পেজের মাধ্যমে যখন মানুষ হচ্ছে কোনো কিছু একটা বিক্রি করতেছি, আমি ইন্টারনেটের মাধ্যমে আমার ব্যবসার প্রসার করতেছি, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসার প্রসার করলে হবে ই কমার্স। ইন্টারনেটের মাধ্যমে ওটাই আবার ই বিজনেস বলতে কিছু নেই, এটা ই কমার্স টার্মটা দিয়ে বোঝায়। ই গভর্নেন্স সরকারি কাজ করে, কিন্তু কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত কি আউটসোর্সিং। তুমি ঘরে বসে ডিজাইন করে দিচ্ছ, ওয়েব ডিজাইন করে দিচ্ছ, বা যে কোনো প্রকার অনেক বড় বড় কাজ তুমি ঘরে বসে করে দিচ্ছ, এই যে কর্মসংস্থানগুলো, এটা শুধু ইন্টারনেটের কারণে হয়েছে আউটসোর্সিং। এরপর কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস নয়? কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস নয়? দেখো এইটা কিন্তু কোনটি মার্কেট প্লেস, এইটা চাওয়া হয়েছে, আমি ভুল বলেছি। টুইটার কিন্তু মার্কেট প্লেস নয়, ডিগো নয়, মাই স্পেসও নয়। তাহলে ওডেক্স, এই যে ওডেক্সের মাধ্যমে কি করে, যারা হচ্ছে ফ্রিল্যান্সার, যারা হচ্ছে আউটসোর্সিং করে, তারা কিন্তু এই ওডেক্সের মাধ্যমে কাজ করে। আর একটা কথা বলে দেই, তোমরা এইটা সম্পূর্ণটার অ্যান্সার আমাদের ফেসবুক পেজ ইডুকাটুম স্কুল, সেখানে পেয়ে যাবা, অথবা এই ক্লাসের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন লিঙ্কেও পেয়ে যাবা। চলো তারপরে আউটসোর্সিং কি? আউটসোর্সিং কি? আউটসোর্সিং হচ্ছে এইটা কি নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা, নাকি ইন্টারনেট ভিত্তিক কাজ করা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা, নাকি বিশেষ ব্রাউজিং সুবিধা? এইটা হচ্ছে তোমার একটা সময় ছিল আউটসোর্সিং বলতে হচ্ছে যারা তোমার চুক্তিভিত্তিক কাজ করতো। হ্যাঁ, অর্থাৎ তারা হচ্ছে তোমার না, তোমার কাছে কমিটেড না, নির্দিষ্ট অ্যামাউন্টের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করে, তার কমিটমেন্ট শেষ, এরকমটা আউটসোর্সিং বোঝাতো। অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন শুট করতো, ক্যামেরাম্যান, এরাও আউটসোর্সিং। তুমি কক্সবাজারে ঘুরতে গেছো, তোমার দুইটা ছবি তুলে দিছে, এটা ওর একটা আউটসোর্সিং। কিন্তু বিশ্বগ্রাম ধারণা আসার পরে আউটসোর্সিং বলতে অনলি আমরা ইন্টারনেট ভিত্তিক কাজকেই বোঝানো হয়। ইন্টারনেট ব্যবহার করে আমরা বিভিন্ন জায়গা থেকে মানুষকে কাজ করে নেই। এরপর আসো ভাইয়া, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলা হয়?
ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা, আচ্ছা তোমরা একটা কাজ করবা বুঝছো, তোমরা এই ক্লাসের নিচে হচ্ছে কমেন্ট করবা, যখনই একটা কোশ্চেন করা হয় তোমরা এটা নিচে অ্যান্সার করবা। অ্যান্সার করলে কি হবে, এটা হচ্ছে তোমার নিজের একটা প্র্যাকটিস হয়ে যাবে, তোমার নিজের একটা চমৎকার প্র্যাকটিস হয়ে যাবে। তুমি যেটা লিখতেছো, আমি একটা কোশ্চেন করতেছি, এটা তোমার কানে বাজতেছে, এটার অ্যান্সার লিখতেছো, হলে গেলে এটা তুমি ভুল করবা না, ঠিক আছে? তাহলে ভাইয়া ইন্টারনেট ভিত্তিক যে ব্যবসাটা পরিচালনা করা হয় তাহলে সেটাকে কি বলা হবে? ইমেইল তো হবে না, ই গভর্নেন্স না, ই ট্রেড না, এটা হবে কি? ই কমার্স। ই কমার্স। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য নিচের কোনটি প্রয়োজন? এটা অলরেডি একবার চলে আসছে, তাই না? এটা দেখছো, এটা সিলেট বোর্ডে 24 সালে আসছিল, এই সেম কোশ্চেনটা বরিশাল বোর্ডে 19 সালে আসছে। মানে কতবার যে রিপিট হয়েছে কোশ্চেনগুলো। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? এটা সবাই অ্যান্সার করো তো। কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? এটা হলো তোমার কি হবে বলো তো? এটা চট্টগ্রাম বোর্ডে এসেছে, এটা অনেকবার আসছে, সব বোর্ডে আসছে, এটা হবে ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কোনটি? ভার্চুয়াল রিয়েলিটি কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয়? কোনটিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়? আচ্ছা এইটা হবে হলো তোমার এই যে ত্রিমাত্রিক সিমুলেশন, ত্রিমাত্রিক সিমুলেশন, ত্রিমাত্রিক সিমুলেশন। ওকে, এখানে ভাই এইটা অনেক ইম্পর্টেন্ট, আমি এটা তোমাদের একটু স্টার্ট দিয়ে দেই যে এইটা অনেক ইম্পর্টেন্ট ভাই, এইটা অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয় ত্রিমাত্রিক সিমুলেশনে, 3D যে সিমুলেশন সেখানে কি কি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয় ভাইয়া? ভার্চুয়াল রিয়েলিটিতে তোমার অবশ্যই অবশ্যই ত্রিমাত্রিক, ওই যে সিমুলেশন আমরা মাত্র দেখলাম, ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয়, 3D হয়, 3D। এরপরে সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশন কি? সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশন কি? তোমরা সবাই কিন্তু অ্যান্সারটা কমেন্টে লিখবা, ঠিক আছে? সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির যদি হচ্ছে পরিবেশন হয় সেটাও কি ত্রিমাত্রিকই হবে। ওকে, এরপরে দেখো টেলিপ্রোজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? ভাই দেখো কতগুলো বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে 24, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, ময়মনসিংহ বোর্ড, সবগুলো বোর্ডে আসছে। মানে একটা কোশ্চেন লাস্ট 2 বছরে কতগুলো বোর্ডে আসছে। সেটা কি হবে? ভিআর হবে, ভিআর 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 ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর হবে। যদি কোথাও ভার্চুয়াল রিয়েলিটি না থাকে, ভিআর থাকে, তাহলে ভিআরই অ্যান্সার করবা, ওটাই ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোনটিকে নির্দেশ করে? এইচএমডি কোনটিকে নির্দেশ করে? তোমরা এটা কমেন্টে লেখো। এই যে এইচএমডি না ভাইয়া, ওই যে আমরা একটা মানে মাথায় লাগায় না এক ধরনের ভিআর, ভিআর বক্স লাগান, এই যে এটা হলো বিশেষ এক ধরনের চশমা। তাহলে এই ব্যবহৃত এইচএমডি ধারা কোনটিকে বোঝায়? এইচএমডি ধারা ওই বিশেষ এক ধরনের চশমাকে বোঝায়, বিশেষ এক ধরনের চশমা। বরিশাল বোর্ডে 23 সালে আসছে, কোনো না কোনো বোর্ডে এই বছর চলে আসবে নিশ্চিত, দেখবা। আচ্ছা শোনো, তোমাদের আমি এখন স্বাগত জানাচ্ছি আমাদের ম্যাগনেট স্যারকে, আইসিটির বসকে। স্যার এসে বাকি ক্লাসটা ধামধুম শেষ করে দিই। প্রথমত আসলে এত বোঝানোর কিছু নাই, অলরেডি ক্লাস নিছি। ডিটেলস ক্লাস যদি বুঝতে চাও তাহলে ডিটেলস ক্লাস আছে, যেহেতু এমসিকিউ তোমাদের সামনে পরীক্ষা। তোমরা এই ক্লাসটি একদম প্রয়োজনে স্পিড বাড়িয়ে দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু পুরোটা দেখতে হবে। হ্যাঁ, পুরোটা দেখতে হবে। কেন পুরোটা দেখতে হবে? কারণটা হলো, কারণ তুমি যে কথাগুলো বলবো, মানে যে আমি বলতেছি এটা দ্বারা এটা, এটা দ্বারা এটা, তুমি জাস্ট কথাগুলো শোনো, ঠিক আছে? কথাগুলো শুনলেই হবে। তোমাদের ভাইয়া অলরেডি তোমাদের 2টা টপিক শেষ করে দেওয়া গেলো। আমি এআই দিয়ে শুরু করতেছি, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে, যেহেতু এটা নিয়ে আমাদের অনেক তোলপাড় চলতেছে মার্কেটে বা বিশ্বে। তো সেই জায়গা থেকে ভাইয়ারা এটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে? এটা থেকে আসবে আমাদের, বলতো প্রশ্ন কিন্তু আসবে। তো তোমরা অনেকেই দেখতেছো ক্লাস, ওকে ঠিক আছে। তো দেখো, তো আমাদের দেখো একটু খেয়াল করে, মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি মূলত কি বলতো? আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা। আমার কথা শোনো, মনোযোগ দিয়ে শোনো, যা বলবো এগুলো খালি শোনো। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত ব্যবহৃত কোনটি বলতো? এখানে আমাদের এই যে প্রলগ, প্রলগ ভাষাটা ব্যবহৃত হয়। হ্যাঁ, প্রলগ, তারপরে C++ এগুলো ব্যবহৃত হয়, বুঝছো? এটা কি এআই তে ব্যবহৃত হয়, ঠিক আছে? মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে বলতো? এআই বা এআই তো না, এখানে ডিপ লার্নিং, মেশিন লার্নিং, নিউরাল পাথ, নিউরাল নেটওয়ার্ক, এটা হলো নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে? মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কি বলে বলতো? নিউরাল নেটওয়ার্ক, বুঝছো? নিউরাল নেটওয়ার্ক। এটা কিন্তু এটা কিন্তু একটু আনকমন, চট্টগ্রাম বোর্ডে আসছে, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনগুলো মাঝে মাঝে একটু আনকমন দিয়েই থাকে, ঠিক আছে? দুষ্ট বোর্ড। তো দেখো, তারপর আমাদের কি বলতো, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বারবার ভুল সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় কিসের সাহায্যে? বলো, কিসের সাহায্যে তৈরি হয় এটা বলো তো? এটা আমাদের তৈরি হয় কিসের সাহায্যে বলো? এটা
রেইনফোর্সমেন্ট রেইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে, রেইনফোর্সমেন্ট লার্নিং, ঠিক আছে। ইংলিশটা হলো বাংলায় লিখে দিছে, বুঝছো, ইংলিশ থাকলে পরে বলা সহজ হয়। ওকে, তো তারপর আসো যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয় বলো তো ভাইয়েরা? কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? আমাদের বায়োমেট্রিক্স, বায়োইনফরমেটিক্স, ন্যানো টেকনোলজি আর কি রোবোটিক্স। কৃত্রিম বুদ্ধিমত্তা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় বলো তো? রোবোটিক্সে, তাই না? সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায় বলো তো? রোবোটিক্সে একটা রোবট দিয়ে তোমরা, কারণ কি রোবট কি মানুষের মতো করে কাজ করার চেষ্টা করে, তাই তো? তো যে যন্ত্র তোমার মানুষের মতো করে কাজ করার চেষ্টা করে সেটাই তো আমাদের কি বলতো? কৃত্রিম বুদ্ধিমত্তা না? এখন আসলে রোবোটিক্সটাই যদি আমরা পড়ি, রোবোটিক্স কি? রোবোটিক্স কিন্তু একটা তোমার বিজ্ঞান, কি বিজ্ঞান? সেটা হলো আমাদের রোবট বিজ্ঞান, ঠিক আছে? মনে রাখবা রোবোটিক্স কি বলতো? রোবট বিজ্ঞান, ঠিক আছে? যেখানে তোমার রোবটের গঠন, কাজ, রোবটের কিভাবে চলবে না চলে, রোবট নিয়ে সবকিছু আলোচনা করা হয়। সেই বিজ্ঞানের সেই শাখা কি বলে? রোবোটিক্স বলে, বুঝছো? সেটাকে কি বলে? রোবোটিক্স বলে। ওকে, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে বলো? সবাই একটু দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কয়টা আছে বলো তো? কয়টা আছে? আমরা কিন্তু যেহেতু সময় কম, আমরা কিন্তু অনেক কমেন্ট নিতে পারবো না, হ্যাঁ? আমরা কি অনেক কমেন্ট নিতে পারবো, তবে তোমরা সবাই কমেন্ট করবা, ঠিক আছে? তো কয়টা বলো তো? তিনটা। কয়টা? কয়টা বলো তো? তিনটা। তিনটা, ঠিক আছে? কয়টা? তিনটা। ওকে, তারপর আসো আমাদের কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘোরানো যায় ভাই? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে? 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো যায়, ঠিক আছে? ওকে, তারপর আসো কি বলছে? মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? আচ্ছা, দুঃসাধ্য মানুষ, ধরো তুমি কোনো একটা জায়গায় আগুন লাগছে, ওই জায়গায় তুমি কি উদ্ধার করতে যাইতে পারবা? বলো, পারবা? পারবা না। তাহলে সেখানে কি করবা? রোবট পাঠাবা, তাই না? যে আগুন তোমার নির্বাপনে, অথবা যে কোনো একটা জায়গায় তোমার মনে করো খুব ঝামেলা, দুঃসাধ্য কাজ, ঠিক আছে? একটা মানুষ তোমার অনেক নিচে তোমার তলায় গেছে, তাহলে ওখানে কাকে পাঠাবা? তুমি যাবা? রোবটকে পাঠিয়ে দিবা, ঠিক আছে? ওকে, কোন পদ্ধতিতে অ্যাকোয়েটার ব্যবহৃত হয়? আচ্ছা, এই যে অ্যাকচুয়েটার, ঠিক আছে? এই যে অ্যাকোয়েটার বা অ্যাকচুয়েটার যেটা বলো না কেন, এটা কি রোবোটিক্সের একটা পার্ট, তাই না? তোমরা এগুলো জানো, ঠিক আছে? তারপর দেখো কোনটি রোবটের ব্যবহার আছে? জটিল সার্জারি চিকিৎসায়, ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে, আর কি বলতো আমাদের নতুন জাতের বীজ আর কি টেনিস বলে আকৃতি। আচ্ছা, এই যে ব্যক্তির স্বাক্ষরে এখানে কি বলে? বায়োমেট্রিক্স, নতুন জাতের বীজ উৎপাদন, এটা কি বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর টেনিস বলে, এটা কি ন্যানো টেকনোলজি। তার মানে কি আমার জটিল জটিল থাকা মানে সেখানে ব্যবহার হবে কি বলতো? রোবট। মনে রাখবা, জটিল যত ধরনের কাজ আছে এগুলো কে করে বলতো? রোবট করবে। কে করবে? রোবট করবে, বুঝছো? কে করবে? রোবট করবো। হ্যাঁ, দেখো আমাদের প্রত্যেকটা কিন্তু বোর্ডের পরীক্ষা কিন্তু আসছে এবং এগুলোই আসবে ভাইয়া। এই অধ্যায় থেকে বোর্ড কোশ্চেনগুলো সলভ করলে গেলেই হবে। তোমরা মনোযোগ দিয়ে খালি কথাগুলো শোনা, আর কিছু লাগবে না। ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয় বলো? ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহার? আমরা জানি ক্রায়োসার্জারিতে কি ব্যবহৃত বলতো? আর্গন, ঠিক আছে? কি ব্যবহার বলতো? আর্গন, ঠিক আছে? নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? এজেন্ট নয় কিন্তু, ঠিক আছে? এজেন্ট নয়। তার মানে নাইট্রোজেন আমাদের কি ক্রায়োজেনিক এজেন্ট, আর্গন ক্রায়োজেনিক এজেন্ট, এবং অক্সিজেন এটাও কিন্তু ক্রায়োজেনিক এজেন্ট। তার মানে কি কার্বন মনোক্সাইড অ্যান্সার হবে, তাই না? অ্যান্সার হবে কি বলতো? কার্বন মনোক্সাইড, ঠিক আছে? অ্যান্সার হবে কি বলতো? কার্বন মনোক্সাইড, ঠিক আছে? তারপর বলছে কি কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? কোনটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? এজেন্ট নয় মানে কি বলতো? তরল নাইট্রোজেন, তরল আর্গন, তরল কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে? এগুলো সবই কিন্তু আমাদের নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, তারপরে তোমার অক্সিজেন, এগুলো কিন্তু কি আমাদের বলতো? ব্যবহৃত হয়। তার মানে কি তরল ফসফরাস, অ্যান্সার হবে কোনটা বলতো? তাহলে অ্যান্সার হবে কোনটা? অ্যান্সার হবে তরল ফসফরাস, বুঝছো? অ্যান্সার হবে কোনটা বলতো? তরল ফসফরাস। ওকে, আমরা সামনে আগাই। হ্যাঁ, তারপর দেখো ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি বলো? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি? তোমরা কি ঘুমায় গেছো নাকি ক্লাস করতেছো ভাই? ঠিক আছে, কোনটা বলো? তারপরে আমাদের একটু দেখো এখানে কি বলছে? অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন। তোমরা একটু ফার্স্ট কমেন্ট করবা, বুঝছো? ফার্স্ট কমেন্ট, সবার কমেন্ট তো অসম্ভব না, ঠিক আছে? ফার্স্ট একটু কমেন্ট করবা, হ্যাঁ? ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, না ঠিক আছে। তাহলে কি বলতো? নাইট্রোজেন, ঠিক আছে? কি বলতো? নাইট্রোজেন। কারণ কি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটা বলতো? এখানে অক্সিজেন না? হ্যাঁ, এটা অনেক বড়, মানে এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অনেক 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 বোর্ডে আসে এগুলা, ঠিক আছে? এই যে তুমি যে এমসিকিউ গুলো আমরা পড়াচ্ছি এগুলোর বাইরে কিছু আসবে না ভাই, এখান থেকে সব পাবা। ক্রায়োসার্জারিতে চিকিৎসা পদ্ধতিতে নিম্নে কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, আমাদের কি বলতো ব্যবহৃত হয়? কি ক্রায়োজেনিক এজেন্ট, অস্ত্রোপচার, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ঠিক আছে? কেমোথেরাপি কেউ খাইছো নাকি জীবনে কোনদিন? হ্যাঁ, কেমোথেরাপি। তো এখানে নর্মালি বোঝা যাচ্ছে যে আমাদের ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহৃত হবে, ঠিক আছে? কি ব্যবহৃত? ক্রায়োজেনিক এজেন্ট। কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ করে বলতো? মাইনাস, মনে রাখবা, -41 থেকে -196 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বছর যে কোনো বোর্ডে চলে আসবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, যে কোনো বছর কিন্তু যে কোনো বোর্ডে কিন্তু চলে আসবে এটা, বুঝছো? তারপরে দেখো
ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কোনটি বলো তো? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কোনটি বলো? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই আমাদের কি বলতো? আর্গন। কি বলতো? আর্গন। ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় প্লাস্টিক সার্জারিতে, হার্টের বাইপাসে, লিভার ক্যান্সারে, চোখের লেন্স প্রতিস্থাপনে। বলো কোথায়? আমাদের এইটাও সবসময় মনে রাখবা যে কি ক্যান্সার রিলেটেড যা আছে, ক্যান্সার রিলেটেড যা আছে, ওকে ওকে, আমাদের কি বলতো? আচ্ছা তোমরা কমেন্ট করতে থাকো, সমস্যা নেই, আমি কয়েকটা এমসিকিউ এমনি দ্রুত পড়াই যায়, তাহলে আমাদের শেষ করতে হবে তো, ঠিক আছে? তাহলে 38-এ দেখো আমাদের কি বলতো? লিভার ক্যান্সারে যত ধরনের আমাদের লিভার ক্যান্সার আছে, ঠিক আছে, যত ধরনের লিভার ক্যান্সার আছে সব ক্যান্সারে ব্যবহৃত হবে কি বলতো? ক্রায়োসার্জারি। শুধু লিভার ক্যান্সার না, তোমরা জানো এই যে মেয়েদের মেস্তা, তিল, আসিল, এগুলো তো কিন্তু তোমার ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়। তারপরে ক্রায়োজেনিক এজেন্ট নয় কোনটি? ক্রায়োজেনিক এজেন্ট নয় কোনটি বলতো আমাদের? এখানে কি বলতো? হিলিয়াম, নাইট্রোজেন, আর্গন, কার্বন মনোক্সাইড। কোনটি? অবশ্যই আমাদের কি বলতো এখানে কার্বন মনোক্সাইড হবে, কারণ কি আর্গন, নাইট্রোজেন এবং হিলিয়াম এগুলো কিন্তু ক্রায়োজেনিক এজেন্ট, ঠিক আছে? আমরা এগুলো কিন্তু কয়েকটা এমসিকিউ পড়ে আসলাম আগেই। তারপর আসো, ক্রায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় কোনটি বলতো আমাদের? অক্সিজেন। আচ্ছা নিচের কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, অক্সিজেন, তরল নাইট্রোজেন, ফুল ডুপ্লেক্স, আবার কি বলতো আমাদের মাল্টি কাস্ট। কোনটা হবে বলো? এটা অবশ্যই আমাদের কি বলতো? তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়, ঠিক আছে? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতির নিচের কোনটি ব্যবহৃত হয়? ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ঠিক আছে, কঠিন নাইট্রোজেন তো হয় না, এই যে আমার আর্গন, আর্গন, ঠিক আছে, কি হবে বলতো? আর্গন। তারপরে আসো, আমাদের ক্রায়োসার্জারি তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবহৃত, তাপমাত্রা বাড়ানোর জন্য কি ব্যবহৃত হবে বলতো? তাপমাত্রা বাড়ানোর জন্য ব্যবহৃত হবে অবশ্যই আমাদের কি হিলিয়াম গ্যাস, বুঝছো? কি ব্যবহৃত হবে? হিলিয়াম গ্যাস। আচ্ছা এখন আসো, বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোন শিল্প বিপ্লবে? ঠিক আছে, কোন শিল্প বিপ্লবে? অবশ্যই আমাদের কি বলতো? আমাদের প্রথম, তৃতীয়, দ্বিতীয় নাকি চতুর্থ? কোনটা বলো? আমাদের বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল কোনটা বলতো? বৈদ্যুতিক শক্তির ব্যাপক ব্যবহার ছিল হলো তোমার দ্বিতীয় শিল্প বিপ্লবে, ঠিক আছে? এগুলো ভাই থিওরিটিক্যাল কোশ্চেন, বুঝছো? এগুলো থিওরিটিক্যাল কোশ্চেন, জাস্ট এই যে মুখ দিয়ে বারবার বলতেছি, এগুলো জাস্ট একটু শুনতে হবে, ঠিক আছে? এই যে তোমার পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন, ভাই এটা কিন্তু মনে রাখবা, হ্যাঁ? এটা নতুন আসছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড কেমন জানি একটু মানে মাঝে মাঝে বুঝছো 2-4টা কোশ্চেন দেবে এরকম, ঠিক আছে? অচেনা কোশ্চেন দেবে, প্যাট না, নেট না, পিএলসি না, কি স্যাট, ক্যাট ক্যাট ক্যাট। তো এখানে ইচ্ছা করে বললাম আর কি তোমাদের একটু দুষ্টামি করে, সিএডি মানে, ঠিক আছে, সিএডি মনে রাখবা, ঠিক আছে? সিএডি, পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন? ওকে। তারপরে আসো বায়োমেট্রিক্স ও বায়োইনফরমেটিক্স। বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় কি বায়োমেট্রিক্স ব্যবহৃত হয়, বুঝছো? বায়োমেট্রিক কি কৃত্রিম বুদ্ধিমত্তা না, এখানে কি যোগাযোগ ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে না। বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় মূলত কি বলতো? ব্যক্তি শনাক্তকরণে, ঠিক আছে? কোন জায়গায় বলতো? ব্যক্তি শনাক্তকরণে। কোনটি মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি? মলিকুলার মেডিসিন মানে, মলিকুলার মানে কি বলতো? অবশ্যই ন্যানো টেকনোলজি, ঠিক আছে? মলিকুলার আসছে মানে আমাকে ন্যানো টেকনোলজি হবে, ঠিক আছে? মলিকুলার মলিকুলার মেডিসিন তৈরি, মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি, তাহলে আমার কি ন্যানো টেকনোলজি নাকি রোবোটিক্স নাকি বায়োমেট্রিক্স নাকি বায়ো ইনফরমেটিক্স? বলো তো, এটা বলো। মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি। দেখি সবাই একটু কমেন্ট করতে দেখি, এটা একটু ঝামেলা আছে, এটা একটু সবাই কমেন্ট করতে দেখি সবাই কে কে অ্যান্সার দিচ্ছ। আচ্ছা অনেকে অ্যান্সার দিচ্ছ কি, অনেকে অ্যান্সার দিচ্ছ এ, আবার অনেকে অ্যান্সার দিচ্ছ ডি, অ্যান্সার দিচ্ছ এ আবার ডি, মলিকুলার মেডিসিন তৈরির প্রযুক্তি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো এই এ আর ডি, এই দুটোর মধ্যে আমাদের রোবোটিক্স তো হবেই না, আবার কি বায়োমেট্রিক্সও হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এটা মলিকুলার মেডিসিন কথা বলছে, যেহেতু মলিকুলার মেডিসিন কথা বলছে মানে কি তোমার এখানে এই মেডিসিনের তোমার কি লাগবে বলতো? তোমার কি বলে এটাকে, তোমার ধরো বিভিন্ন তথ্য সংরক্ষণ, ওটাকে বিশ্লেষণ, অ্যানালাইসিস লাগবে। তো এই জন্য আমাদের বায়ো ইনফরমেটিক্সও হতে পারে, বায়ো ইনফরমেটিক্সই হবে, ঠিক আছে? যেহেতু মলিকুলার মেডিসিনের কথা বলছে, যদি মলিকুলার পণ্য কথা বলতো তাহলে আমার কিন্তু ন্যানো টেকনোলজি ব্যবহার করতাম, ঠিক আছে? ওকে। নিম্নের কোনটি বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্র? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, ডিএনএ পৃথকীকরণ প্রতিস্থাপন। এই যে দেখো এটা হবে কি আমাদের অবশ্যই অ্যানালাইসিস হবে, ঠিক আছে? বায়ো ইনফরমেটিক্স মানেই তোমার কি হবে বলতো? ডিএনএ ম্যাপিং এবং অ্যানালাইসিস। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কি? বৈশিষ্ট্য অনুযায়ী, ঠিক আছে? বৈশিষ্ট্য অনুযায়ী আমার জীবকে শনাক্তকরণ হলো তোমার কি বলতো? আমাদের এখানে বৈশিষ্ট্য অনুযায়ী শনাক্তকরণ মানে কি বলতো? বায়োমেট্রিক্স, ঠিক আছে? আচরণগত বৈশিষ্ট্য। তারপরে আবার বায়োমেট্রিক্স এর আচরণগত বৈশিষ্ট্য বলতে বলতে চলে আসছে। আচরণগত বৈশিষ্ট্য কোনটা বলতো? কি স্ট্রোক, ডিএনএ গঠন, রেটিনা স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ। অবশ্যই আচরণগত মানে, ঠিক আছে? অবশ্যই আমাদের কি বলতো? কি স্ট্রোক হবে, ঠিক আছে? তোমার যদি বাহ্যিক দিক দিয়ে হতো, শারীরিক দিক দিয়ে হতো, তাহলে কি হবে? রেটিনা স্ক্যান। যেমন ধরো ওই যে
আমার চোখটা একটু ভিন্ন কালারের, ঠিক আছে, বা আমার চোখের যেরকম হবে তোমার চোখটা একরকম হবে না, মুখমণ্ডল শনাক্তকরণ এক একজনের এক এক রকম, বুঝছো, এই আর কি। তো তাহলে আমার আচরণগত ক্ষেত্রে কি বলতো, এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এটা একটু এক্সেপশনাল কি স্টক। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কি বলো, অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তি হলো আমার কি বায়োমেট্রিক্স, ঠিক আছে, অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ হলে কি আমার বায়োমেট্রিক্স। জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহৃত হয় বলো, জিন ফাইন্ডিং গবেষণায় ব্যবহৃত হয় আমাদের কি জিন ফাইন্ডিং, ঠিক আছে, তার মানে এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং না ভাই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হবে কি কখন বলতো, আমাকে উন্নত জাত তৈরিতে, কিন্তু জিন ফাইন্ডিং এর জন্য কি বলতো আমাদের অবশ্যই বায়ো ইনফরমেটিক্স মনে রাখবা, বায়ো ইনফরমেটিক্স, এটা কিন্তু একটু এই যে এই জায়গাটায় প্যাচ লেগে যায় কি বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে, এটা কি হবে বলতো বায়ো ইনফরমেটিক্স। ওকে, তারপর আসো ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরে কোন উপাদান ব্যবহার করা হয়, ডিএনএ পর্যবেক্ষণে কি বলতো মুখমণ্ডল, কণ্ঠস্বর, রক্ত আর রেটিনা, কোনটা বলো, ডিএনএ পর্যবেক্ষণে আমাদের কি কোনটা ব্যবহৃত হয় বলতো, ডিএনএ পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কোনটা আমাদের রক্ত, ঠিক আছে, ডিএনএ এর জন্য আমার ব্যবহৃত হয় কোনটা বলতো রক্ত, কোনটা ব্যবহৃত হয় বলতো রক্ত। তারপর আসো যে ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন অ্যান্ড ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে, কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় বলতো, ব্যবহৃত হয় হলো আমাদের ক্যাপচার, দেখো কি কি বলছে, ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন অ্যান্ড ম্যাচিং, ঠিক আছে, মানে তুমি বুঝতে পারতেছো যে ক্যাপচার করবে, তারপর কি এক্সট্রাকশন করবে, কম্পারিজন করবে, মানে কি দুইটার সাথে এবং ম্যাচিং করবে, তার মানে এখানে শনাক্তকরণ কথা বলছে, তাহলে শনাক্তকরণ কি বলতো বায়োমেট্রিক্স। ওকে, তারপর আসো মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে বলো, মোবাইল সিম ক্রয়ে অবশ্যই আমাদের মোবাইল সিম দেখো না যে ফিঙ্গার দিই আমরা মোবাইল সিম কেনার সময়, কেন বলতো আমরা এখানে আমাকে শনাক্তকরণে, বুঝছো, আমাদের শনাক্তকরণে, তবে এক আঙ্গুলের ফিঙ্গার দিই না, আমরা 2-3 আঙ্গুলের করে ফিঙ্গার দিই। ওকে, কোনটি বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয়, এইবার আসো বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয় কোনটি বলো, রসায়ন, ডেটাবেস, তারপর গণিত পরিসংখ্যান প্রোগ্রাম, ঠিক আছে, আমাদের বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে বলতো রসায়নের দরকার হবে না, কারণ ডেটাবেস লাগবে, গণিত পরিসংখ্যানও লাগে, আবার কি প্রোগ্রাম লাগে, এগুলো সব লাগে, প্রোগ্রাম করতে আমাদের ম্যাথ তো লাগতেইছে, সো আমাদের এটা কি হবে বলতো কেমিস্ট্রি। ওকে, প্রোটিনের সিকোয়েন্স তৈরির প্রযুক্তি কি, প্রোটিনের সিকোয়েন্স তৈরি, তাহলে কি হবে বলতো প্রোটিনের সিকোয়েন্স তৈরি আমাদের বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রোটিনের সিকোয়েন্স তৈরি, তার মানে প্রোটিনের সিকোয়েন্স তৈরি মানে কি বলতো 56 নম্বরে আমাদের অবশ্যই বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, বায়ো ইনফরমেটিক্স। ওকে, তারপর আসো কোনটি বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য বলো, বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য কি বলতো আমাদের বায়ো ইনফরমেটিক্স এর বৈশিষ্ট্য হলো মানে স্বল্প ডেটা সংরক্ষণ, জৈবিক ডেটার সমাহার, ন্যানো টেকনোলজির ব্যবহার না, প্রযুক্তি নির্ভর না। আচ্ছা, এখন কোনটা হবে বলতো বায়ো ইনফরমেটিক্স, তাই না, বায়ো ইনফরমেটিক্স এর ক্ষেত্রে স্বল্প ডেটা সংরক্ষণ, জৈবিক ডেটার সমাহার, রাইট, জৈবিক ডেটার সমাহার, ঠিক আছে, জৈবিক ডেটার সমাহার, তাহলে আমার খ হবে অ্যান্সার, বুঝছো, কি হবে খ হবে। এবার আসো নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে, এটা কোনটায় বলো, একটু আগে কিন্তু আমরা পড়ে আসলাম, একটু আগেই আমরা পড়ে আসলাম, বুঝছো, এই যে আমাদের একটু আগে ছিল, একটু আগে কিন্তু ছিল ওই যে উপরে ছিল। আচ্ছা যাই হোক, আমরা একটু আগে পড়ে আসছি, তো এখানে দেখো আমাদের কি নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, ফ্লো, আচ্ছা এই যে এটা পড়লাম তোমাদের দেখাইতেছিলাম, এই যে দেখো বায়ো ইনফরমেটিক্স এর উপাদান নয় কি বলতো আমাদের কেমিস্ট্রি, তার মানে আরেকগুলো কি তাহলে এখানে বলতো, এখানে নিচের কোনটি জীববিজ্ঞানের সাথে ডেটাবেস, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয় আমাদের সমন্বয় হয়েছে, সেটা হলো কি অবশ্যই বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, এগুলো কি বলতো বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তি প্রয়োগ হলো, জীব সংক্রান্ত কি বলতো ব্যবস্থাপনার কাজে কম্পিউটার আমাদের কিভাবে কাজ করবে বলতো, কম্পিউটার কাজ করবে হলো আমাদের বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে, জীব সংক্রান্ত তথ্য। ওকে, জীব সংক্রান্ত তথ্য। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি আমরা প্রায় 140টার উপর অধিক প্রশ্ন সলভ করব, ঠিক আছে, এবং এই অধ্যায়ে তোমরা কিন্তু ধরো কি বলে বহুপদী সূচক নিয়েও তোমরা অনেক বেশি প্যারা খেয়ে যাও, তো সেগুলো কিন্তু সলভ করো, প্যারা নিও না, হ্যাঁ। বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে, এটা তোমরা জানো, ধান, ঠিক আছে, ধান। ওকে, তারপরে আমাদের কি বলতো জিএমও এর পূর্ণরূপ কি, জিএমও, জিএমওর পূর্ণরূপ কি বলতো, জিএমওর পূর্ণরূপ হলো তোমার এখানে কি বলতো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, নাকি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ডি অ্যান্সার, ডি অ্যান্সার। তোমরা কি দিছো আমাদের, তোমরা কি দিছো অ্যান্সার দেখি, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, ওকে, ওকে, ঠিক আছে, এটাই অ্যান্সার হবে, হ্যাঁ, এটাই অ্যান্সার হবে, বানানগুলো একটু দেখো। তারপর আসো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে, অবশ্যই আমাদেরকে পল বার্গ,
হুম 60 নাম্বার কি মানে মাকসুদুল আলম পাঠের জন্য? আচ্ছা পাঠের জন্য না, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে এটা পাঠ হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপর উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? এটা একটু থিওরিটিক্যাল, হ্যাঁ থিওরিটিক্যাল জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। উচ্চ ফলনশীল কি বলতো, উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হবে বলতো? উচ্চ ফলনশীল মানে আমাদের কি বলতো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। উন্নত জাত, বেশি ফলন, এগুলো থাকলে কি হবে বলতো আমাদের? অবশ্যই কি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোনটি ডিএনএ নতুন সিকোয়েন্স তৈরি প্রযুক্তি? ডিএনএ নতুন সিকোয়েন্স তার মানে কি হবে বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কোন প্রযুক্তিতে ইনসুলিন তৈরি করা হয় বলতো? জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নতুন তোমার ইনসুলিন, ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপর আসো, ডিএনএ এর ক্ষুদ্রতম অংশকে কি বলে বলতো? ডিএনএ এর ক্ষুদ্রতম অংশকে তোমরা জানো জিন বলে, ঠিক আছে, কি বলে? জিন বলে, ঠিক আছে। কোন প্রক্রিয়া বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়? বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি, কোনটা বলতো? নতুন ইনসুলিন, নতুন হরমোন, সবই কি বলতো আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বুঝছো? উচ্চ ফলনশীল, তারপর আমাদের কি বলতো বেশি ফলনশীল, ঠিক আছে, এইরকম সব যা আছে সবই কি বলতো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানুষের শরীরে জিনের সংখ্যা কত? মানুষের শরীরে জিনের সংখ্যা প্রায় কত? প্রায় 30,000। মানুষের শরীরে জিনের সংখ্যা কত বলতো? প্রায় 30,000, প্রায় 30,000। ওকে। স্মার্ট ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, এই যে এবার আসো, স্মার্ট ওষুধ, এটা কি বলতো? স্মার্ট ওষুধের তৈরিতে কি বলতো? ন্যানো টেকনোলজি। শোনো, তো এই যে আমাদের যে ন্যানো টেকনোলজি জিনিসটা কি বলতো? একদম ক্ষুদ্র, অনেক ছোট। আমাদের কম্পিউটার ডিভাইসের মাউসের ভিতরে, এবার বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে, তারপরে তোমার যে প্যাকেটিং এ, ঠিক আছে, এগুলো কি করে? ন্যানো টেকনোলজি ব্যবহার করা। যদি না ব্যবহার করা হয়তো তাহলে কিন্তু আমাদের কি অনেকদিন ভালো থাকতো না। ওই যে ওষুধের ক্ষেত্রে তোমার ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। ট্যানারি, দেখো ট্যানারি শিল্পের বজ্র দূষণ মুক্ত করতে যে প্রযুক্তি ব্যবহৃত হয় সেটা কি বলতো? ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি, ন্যানো টেকনোলজি দুই প্রকার, স্টেপ আপ, স্টেপ ডাউন, ঠিক আছে। স্টেপ ডাউন তার মানে আছে মানে কি বলতো? বাংলা কথা ন্যানো টেকনোলজি, ওকে। তো এবার আসো, ন্যানো বলতে কি বোঝায়? দেখো 1 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻⁹ মিটার, বুঝছো? 1 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻⁹ মিটার। সো আমাদের কথা হবে বলতো 10⁻⁹ মিটার, ওকে। 1 ন্যানোমিটার সমান কত মিটার? আবার আসছে, এই যে কত হবে তাহলে 10⁻⁹ মিটার। ন্যানো পার্টিকেলের আকৃতি কত? ন্যানো পার্টিকেল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ন্যানোমিটার থেকে একটা এমসিকিউ, হ্যাঁ হ্যাঁ, এখানে অনেক বোর্ডে, মানে এখানে এখানে ন্যানো টেকনোলজি থেকে একটা এমসিকিউ তুমি সব বোর্ডেই পাবা ইনশাল্লাহ, সব বোর্ডেই পাবা, আসবেই। কত বলতো? এই যে 1 থেকে কত? 100 ন্যানোমিটার আকৃতি, ন্যানো পার্টিকেলের আকৃতি কত? 1 থেকে কত? 100 ন্যানোমিটার। 10, এই যে দেখো 10 ন্যানোমিটার সমান কত মিটার ভাইয়া? 1 ন্যানোমিটার সমান সমান কত বলতো? 10⁻⁹ মিটার। তাহলে 10 ন্যানোমিটার সমান সমান কি করবা বলতো? এটার সাথে 10 গুণ করে দাও, 10 গুণ করে দাও, তাহলে কত হবে বলতো? তাহলে 10 গুণ করলে কত হবে? এখানে 10 কত? -8 হবে না? কারণ এখানে 10 এর পাওয়ার কত? 1 +1, তাহলে +1 -9 কত? -8, তাহলে এত মিটার, বুঝছো? তাহলে 10 ন্যানোমিটার সমান সমান কত? 10⁻⁸ মিটার, ওকে। ন্যানো প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতি ব্যবহৃত হয় বলতো? ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হবে আমাদের কি বলতো? দুইটি। কয়টা? ধরো স্টেপ আপ, স্টেপ ডাউন, তাই না? তো এই দেখো স্টেপ টপ ডাউন, টপ ডাউন, টপ স্টেপ আপ, স্টেপ ডাউন, টপ ডাউন, টপ আপ, ওকে। টপ ডাউন পদ্ধতি ব্যবহৃত হয় কোন পদ্ধতিতে বলতো? টপ ডাউন, এটা কয়বার আসছে দেখো, এটা কিন্তু দুইবার আসছে। কয়বার আসছে? দুইবার আসছে, বলো। টপ ডাউন আমাদের অবশ্যই এখানে বোঝাই যাচ্ছে যে তোমার ন্যানো টেকনোলজি, তাই না? তারপরে মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট, ও মাই গড, ন্যানো টেকনোলজি। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলে বলতো? ন্যানো টেকনোলজি বলে, ওকে। তারপর আসো, আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কি বলতো? ন্যানো প্রযুক্তি, মানে ন্যানো টেকনোলজি, বুঝছো? ন্যানো টেকনোলজি মানে ন্যানো প্রযুক্তি। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? একটু আগে বললাম মলিকুলার কম্পোনেন্ট থেকে, ঠিক আছে, মলিকুলার কম্পোনেন্ট থেকে। এইবার আসে, এই তো সানস্ক্রিন ও ময়েশ্চারাইজার, এই যে মেয়েরা যারা ইউজ করো, ঠিক আছে, এই যে মেয়েদের যে প্রসাধনী দেখো, এই যে তোমাদের কি আছে না, যে স্নো, তারপরে আর যেগুলো দাও তোমরা মেকআপ টেকআপ থেকে শুরু করে যা দাও, ঠিক আছে, মুখে, ঠিক আছে, সব আসে, সব এগুলা কোন প্রযুক্তি বলতো? ন্যানো প্রযুক্তি। তাহলে মনে থাকবে ন্যানো প্রযুক্তি কি? ন্যানো প্রযুক্তি কিন্তু অনেক জায়গায় ব্যবহৃত হয়, আমাদের প্রসাধনীতে, ময়শ্চারাইজার তৈরিতে, তারপরে তোমার কি বলতো ওই যে খাবারের চিপস যেগুলো আছে প্যাকেটিং এ ব্যবহৃত হয়, তারপরে ব্যবহৃত হয় আমাদের কম্পিউটারে একদম ছোট্ট ডিভাইস গুলোতে ব্যবহৃত হয়, ওকে। তো এটা কি ন্যানো টেকনোলজি, বুঝছো? সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার তৈরিতে। এই যে খাদ্যজাত দ্রব্যে, বলতে বলতে না বলতে চলে আসছে, প্যাকেটের ভিতরে প্রলেপ তৈরির প্রযুক্তি কি বলো? ন্যানো টেকনোলজি।
ন্যানো টেকনোলজি। ধরো একটা চিপসের প্যাকেটে একটু ফোঁটা থাকলো, তাহলে কি হবে? ওই চিপসটা কি খাইতে আর 2 দিন পরে ভালো লাগবে? বা ওইটা কি ভালো থাকবে? থাকবে না। থাকবে বলো? থাকবে না কিন্তু। থাকবে না কিন্তু, হ্যাঁ? থাকবে না কিন্তু, ওকে? এবার আসো, এবার আসো কি বলছে? তাহলে আমাদের কি বলতো, আবার আসে খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত কোনটা বলতো? আমাদের ন্যানো টেকনোলজি। কি বলতো? ন্যানো টেকনোলজি। এটা ন্যানো, এগুলো সব ন্যানো টেকনোলজি, বুঝছো? তাই ন্যানো টেকনোলজি ব্যবহার তো বুঝছো, ওকে? এবার আসো আমাদের ব্যবহারের নৈতিকতাটা আমরা যদি দেখি, 85 নাম্বার। আমরা কিন্তু আর বেশিক্ষণ নাই, আর 20টা মিনিট ক্লাসটা দেখো ভাই। 20টা মিনিট ক্লাস দেখলে তোমাদের এটা লাগবে। তাহলে ক্লাসে কিন্তু 4টা থেকে 5টা এমসিকিউ পাবা তুমি। প্রত্যেকটা বোর্ডে, যে বোর্ডে আসবে না সেই বোর্ডেও মিনিমাম 4টা এমসিকিউ আসবে। কয়টা? 4টা। কয়টা আসবে ভাইয়ারা? 4টা। কয়টা? 4টা। আর যে বোর্ডে বেশি আসবে সেখানে কি 5টা বা 6টা আসবে, ঠিক আছে? সো এটা 1 নম্বর অধ্যায়। তোমরা যদি অবহেলা করো তাহলে কিন্তু হবে না। একটা সিকিউ 100% শিওর আসবে, কোনো কোনো বোর্ডে 2টা সিকিউ আসতে পারে, আর 4টা বা 5টা এমসিকিউ আসবে। মানে কি, তুমি ওই বড় অধ্যায় পড়েও 15 মার্কস পাইতেছো, এখানে পড়েও তুমি 15 মার্কসই পাবা। সো গুরুত্ব দাও, সহজ জিনিস শিখতে হবে, ওকে? কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? 8টি, 12টি, 14টি, 10টি? কয়টি বলো তো আমাদের? কম্পিউটার ইথিক্স এর নির্দেশনা কয়টি? এই দেখো এই কোশ্চেনটা কয়বার আসছে। আসছে কি, সিলেট বোর্ড 19 সালে আসছে, তারপর আবার কি কুমিল্লা বোর্ড 17 সালে আসছে, ঠিক আছে? কম্পিউটার ইথিক্সের আমার কয়টা বলতো? 10টা ইথিক্স আছে, বুঝছো? দেখবা বইতে 10টা ইথিক্স লেখা আছে। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে যাওয়াকে কি বলে? প্লেজারিজম। প্লেজারিজম, প্লেজারিজম। এই যে তোমরা যখন প্লেজারিজম মানে তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা 4th ইয়ারে, তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে 4th ইয়ারে তোমাকে কি দিতে হয় বলতো? থিসিস পেপার জমা দিতে হয়, বুঝছো? ধরো আমি থিসিস পেপার, তুমি যে ডিপার্টমেন্টে পড়তেছো থিসিস করতে হয়। ওই থিসিস পেপারে যে তুমি লিখতেছো, মানে থিসিস পেপারটা লিখবা, লিখার পর তুমি স্যারকে দিবা, স্যার কি করে বলতো? তোমার এই যে প্লেজারিজম চেক করে, মানে আমি অন্যটা দেখে লিখছি কিনা, নেট থেকে নিছি কিনা, চ্যাটজিপিটি থেকে নিছি কিনা, ঠিক আছে? এগুলো চেক করে কিন্তু। এই যে আমি অন্যটাকে নিজের নামে যদি চালায় দেই, এটাকে কি বলে বলতো? প্লেজারিজম বলে। তুমি সর্বোচ্চ 30% পর্যন্ত অন্যটা তুমি নিতে পারো, মানে মিলতে পারে, নিতে পারো মানে মিলতে পারে। আর তার বেশি মিললেই কিন্তু তোমার কি বাদ, ঠিক আছে? বিশ্ববিদ্যালয় লাইফ মজার আছে, আবার প্যারাও আছে ভাইয়া। খালি বিশ্ববিদ্যালয়ে আসো, ঠিক আছে? মজাও পাবা, প্যারাও পাবা, সমস্যা নাই। অনুমতি ব্যতীত কোন নেটওয়ার্ক, কোনো কম্পিউটার নেটওয়ার্ক প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলে বলো? অনুমতি ব্যতীত, ঠিক আছে? এটাকে কি বলে? অনুমতি ব্যতীত। এটা কি বলে বলো তো? ন্যানো টেকনোলজি, হ্যাকিং, প্লেজারিজম, সফটওয়্যার পাইরেসি। কোনটা? কোনটা বলে এটাকে? যে আমাদের হ্যাকিং বল, অনুমতি পেতে। আচ্ছা, অন্য কম্পিউটারের নেটওয়ার্কে, আচ্ছা অন্যের দেখা বোঝার চেষ্টা করো, অন্যের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করো, তার মানে কি তুমি এটা হ্যাক করে ফেলছো। কি কি করে ফেলছো বলতো? হ্যাক করে ফেলছো। এটা কি বলে বলতো? হ্যাকিং, ঠিক আছে? এটা কি বলে? হ্যাকিং, ওকে? তো হ্যাকার বলা হয় কাদেরকে? যারা কি করে বলতো? যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার অবৈধভাবে প্রবেশ করে, ঠিক আছে? তাদেরকে কি বলে বলতো? হ্যাকার। কি বলে? হ্যাকার। তোমরা কি সবাই হ্যাকার হইতে চাও? ছোটবেলায় আমার একটা ফ্যান্টাসি ছিল, বুঝছো, যে আমি হ্যাকার হব। কেন? দেখতাম যে ও ওর কম্পিউটারে কি করে, ঠিক আছে? আমার দেখার খুব ইচ্ছে। তোমাদের এরকম শখ থাকে না মাঝে মাঝে, যে একটু হ্যাক করতে পারলে ওর আইডিটা আমি একটু হ্যাক করে দেখতাম? হ্যাঁ, এরকম কিন্তু করা যাবে না, এটা কিন্তু অনৈতিক কাজ। হ্যাঁ, নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালানোকে কি বলে? ঠিক আছে বলতো? অন্যের তথ্য নিজের নামে চালাইছে, তার মানে এটাকে কি বলে বলতো? প্লেজারিজম। হ্যাকার্স বলা হয় কাদেরকে? তো আমরা পড়ছি, এটা এটা রিপিট হয়েছে। এবার আসো বহুপদী সমাপ্তি সূচক, এইগুলা কিন্তু একটু ঝামেলা আছে, ঠিক আছে? এগুলা কিন্তু ভালো ঝামেলা আছে। এআই এর ক্ষেত্রগুলো কোনটি? এআই এর ক্ষেত্র একটা কি বলতো? এআই কি? মেশিন লার্নিং, অবশ্যই মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং এ কি আমার এআই ব্যবহৃত হয়? ওয়ার্ড প্রসেসিং ব্যবহৃত হয় না, তার মানে কি 1 আর 2 হবে। দেখি 1 আর 2 কোনটা আছে? এই যে ক নাম্বার, 1 আর 2। তাহলে অ্যান্সার হবে কি বলতো? 1 আর 2। অ্যান্সার হবে কি? 1 আর 2, বুঝছো? তাহলে কি মেশিন লার্নিং আর কি রোবোটিক্সে ব্যবহৃত হয়, ঠিক আছে? ওকে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্রগুলো কোনটি বলো? কৃত্রিম বুদ্ধিমত্তা, ঠিক আছে? কৃষিক্ষেত্র, তারপরে কি আছে? ই কমার্স, যুদ্ধক্ষেত্র। কৃত্রিম বুদ্ধিমত্তা অবশ্যই এটা আমাদের কৃষিক্ষেত্র লাগে এআই, কারণ কৃষিক্ষেত্রে তোমার এআই এমন একটা পর্যায়ে চলে গেছে, মোটামুটি তোমার সব ক্ষেত্রেই তোমার ইউজ করা যায়, তাই না? তো কৃষিক্ষেত্রে, কমার্সে তো অবশ্যই বেশি থাকে, যুদ্ধক্ষেত্রে তো অনেক, আর কৃষিক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজন আছে। হ্যাঁ, তো তার মানে কি বলতো আমাদের? 1 2 3, ওকে? 1 2 3। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো, এখানে দেখো তোমার ম্যাটল্যাব, তারপরে কি, তারপরে তোমার SIIR DLU, তারপরে আবার কি আছে? CSS, ঠিক আছে? তো এটা আমাদের অ্যান্সার কি হবে বলতো? এটার অ্যান্সার হবে কি বলতো আমাদের? এই যে তোমার ম্যাটল্যাব ইউজ হবে, তারপরে তোমার শিট ব্লু, মানে এই দুইটা ইউজ হবে, আর কি এটা ইউজ হবে না। মানে 1 আর 2, প্রোলগ থাকলে প্রোলগে ইউজ হইতো, ঠিক আছে? তো যাই হোক, ওটা তো নাই। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর সুবিধা ভোগ করবে কারা? প্রতিরক্ষা বাহিনী, অনলাইন হ্যাকিং, টেলিমেডিসিন। এটা কি হবে বলতো ভাইয়া? যে এটা আমাদের চট্টগ্রাম বোর্ড তোমার হলো 23 সালের কোশ্চেন। দেখো, অনলাইন ব্যাংকিং,
প্রতিরক্ষা বাহিনী, অনলাইন, আমি হ্যাকিং বলছিলাম, ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং তো লাগবেই। তার মানে এটা কিন্তু আমাদের তিনটাতেই লাগতেছে। হ্যাঁ, এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা এই তিনটাতে কাজে লাগাই, ঠিক আছে। টেলিমেডিসিন তো বেশি লাগে। আচরণগত বৈশিষ্ট্য বায়োমেট্রিক্স হচ্ছে কোনটা বলতো? আচরণগত। আচরণগত কি বলতো? আমাদের হাতের করা স্বাক্ষর যাচাইকরণ, তারপরে আছে কি ডিএনএ পর্যবেক্ষণ, ওকে, কণ্ঠস্বর যাচাইকরণ। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখো, এই যে কণ্ঠস্বর যেটা, এটা কিন্তু তোমার কি বলতো শারীরিক বৈশিষ্ট্য আর কি, আচরণগত। তাহলে আমাদের কি হবে এখানে বলতো? হাতের করা স্বাক্ষর যাচাইকরণ, হাতের করা স্বাক্ষর যাচাইকরণ। আচ্ছা, ডিএনএ পর্যবেক্ষণ, এটা আচরণগত বৈশিষ্ট্য কথা বলছে, তাই না? আচরণ, তাহলে কি কি হবে বলতো? আমাদের আচরণগত বৈশিষ্ট্য মানে এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, তাই না? আমাদের একটা শারীরিক আর একটা কি আচরণ। তো আচরণ মানে কি বলতো? যেটা তোমার আছে মানে নিজের, তার মানে কি বলতো? আমাদের হাতের করা স্বাক্ষর এটা আমার নিজের, ঠিক আছে, এটা আমার কি নিজের আচরণগত। ডিএনএ পর্যবেক্ষণ তো আমার নিজের না, এটা কি আমার নিজের বলো? না। এই কণ্ঠ, কণ্ঠটা স্বরটাও কিন্তু আমার কি বলতো? আমাদের নিজের। তাহলে এখন অ্যান্সার কি হবে বলতো আমাদের? এটা কণ্ঠস্বর তো তোমার একদম ফিক্সড, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হবে আমাদের? 1 আর 3, ঠিক আছে। অ্যান্সার হবে কি হবে? 1 আর 3, বুঝছো? বুঝছো? ডিএনএ পর্যবেক্ষণ কি আমাদের বলতো? বায়ো ইনফরমেটিক্স, ওকে। বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় ডিএনএ ম্যাপিং এ, জিন ফাইন্ডিং, মেশিন লার্নিং। মেশিন লার্নিং হলো এআই, তার মানে কি আমাদের মেশিন লার্নিং হবে কি এআই। তাহলে অ্যান্সার হবে কি বলতো? আমাদের 1 আর 2, ঠিক আছে। সাধারণত ওই যে 1 আর 2 আর 1 2 3 এইগুলোই অ্যান্সার হবে বেশি, ঠিক আছে। কেউ না পারলে 1 আর 2 দিয়ে আসবে, নাহলে 1 2 3 দুইটাই দিয়ে আসবে, আল্লাহ নাম ভরসা করে, ঠিক আছে। তো বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্রগুলো হলো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারে আমি ছোটবেলায় কি করতাম বলি? ধরো আমি যদি কোনো এমসিকিউ না পাতাম, তাহলে কি করতাম বলতো? বি আর সি এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার করতাম। আর এই বহুপদী সমাপ্তির সুযোগ খালি ডি অ্যান্সার করতাম। তো তোমাদের আশা করি এরকম হবে না, তোমরা সবই পারবা ইনশাল্লাহ। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহারের ক্ষেত্রগুলো হলো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার কি বলতো? জীব প্রযুক্তি, জীবাণু অস্ত্র তৈরি, তারপরে কি মহাকাশ গবেষণা। বলো, বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার, ঠিক আছে। বায়ো ইনফরমেটিক্স এর ব্যবহার অবশ্যই আমাদের কি বলতো? আমাদের এখানে মহাকাশ গবেষণা তো আমাদের না, বায়ো ইনফরমেটিক্স এর কাজ না, তাই না? এখানে কি বলতো? জীব প্রযুক্তি এবং জীবাণু নিয়ে, জীব মানে জীব নিয়ে এদের কাজ, ঠিক আছে। মহাকাশ তার জীব না, তার মানে এখানে অ্যান্সার হবে কি 1 আর 2। ওকে ভাইয়ারা, এই তো প্রায় শেষ। আরেকটু থাকো, আরেকটু ক্লাসগুলো দেখো। ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত কি বলতো? তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস, আমাদের এগুলো সবই ব্যবহৃত হয়, ঠিক আছে। তরল হাইড্রোজেন, আর্গন গ্যাস, হিলিয়াম গ্যাস, অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, এগুলো আমাদের কি ব্যবহৃত হয়, ঠিক আছে। এগুলো 1 2 3। আচ্ছা, এবার আসো, ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে কোথায় বলতো? ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে আছে, প্রশিক্ষণে আছে, শিক্ষা ক্ষেত্রেও আছে। তার মানে এখানে আমাদের 1 2 3 4, 1 2 3 আমাদের অ্যান্সার হবে, ওকে। এটা ভার্চুয়াল রিয়েলিটি থেকে তোমাদের একটা সিকিউ কোশ্চেন আসবে, ঠিক আছে, এটা মনে রেখো। ভার্চুয়াল রিয়েলিটি থেকে 100% শিওর। তারপরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ কি কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, আর একটা কি লার্নিং সিস্টেম। এখানে আমার কি বলতো? তিনটেই আমাদের লাগবে, তাই না? ফাজি লজিকও লাগবে, লার্নিং সিস্টেম লাগবে, এক্সপার্ট সিস্টেম, 1 2 3। এগুলো বইয়ের লাইন হুবহু তুলে দিছে ভাই, ওকে। যতটা কঠিন ভাবে ততটা কঠিন কিন্তু না। আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনটি? আচরণগত, ঠিক আছে, ঠিক আছে, আচরণগত। তার মানে কি আমাদের ফেস রিকগনিশন, ভয়েস রিকগনিশন, তারপরে আমাদের কি বলতো? টাইপিং কি স্ট্রোক। তাহলে কোনটা হবে বলতো আমাদের? এটা আমাদের অ্যান্সার হবে কি বলতো? আচরণগত। তার মানে কি বলতো? ভয়েস রিকগনিশন, আর একটা কি বলতো? টাইপিং কি স্ট্রোক। কারণ ফেস রিকগনিশন না, ফেস রিকগনিশন না, ঠিক আছে, ওটা আমাদের শারীরিক। তো এখানে দেখো আমাদের 2 আর 3 হবে অ্যান্সার, ঠিক আছে, 2 আর 3, ওকে। এবার আসো, বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। বায়োমেট্রিক্স 2018 সালে সকল বোর্ডের প্রশ্ন কিন্তু আসছিল। বায়োমেট্রিক্স আমার ব্যবহৃত হতে পারে কোন জায়গায় বলতো? বায়োমেট্রিক্স আমাদের জাতীয় পরিচয়পত্র হচ্ছে, পাসপোর্টে হচ্ছে, ঠিক আছে। জন্ম নিবন্ধনে বাংলাদেশে ওইভাবে হয় না, তবে আমার কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে, তাহলে হতে পারে মানে কি বলতো? মানে আমাকে কিন্তু ব্যবহার করা সম্ভব। তার মানে কি জন্ম নিবন্ধনও ব্যবহার করা সম্ভব। অন্য মানে উন্নত দেশগুলো জন্ম নিবন্ধনে ব্যবহৃত হয় বায়োমেট্রিক্স প্রযুক্তি, ঠিক আছে। বায়োমেট্রিক্স প্রযুক্তি, এই যে আমাদের কি বলে, জন্ম নিবন্ধনে তো আমরা কি করি না বলতো? অ্যাকচুয়ালি জন্ম নিবন্ধনে আমাদের কি হয় না, মানে আমরা ধরো আমাদের ফেস যায় না, আমাদের কোনো যায় না, কি বলে, তোমার যাচ্ছে না, কিন্তু তোমার ভোটার আইডি কার্ডে তোমার ছবি যাচ্ছে, মানে তোমার ফেস যাচ্ছে, এই যাচ্ছে। কিন্তু জন্ম নিবন্ধন না যাওয়ার কারণে অনেকে এটা অ্যান্সার করতে পারে তোমার 1 আর 2, কিন্তু আমাকে বলছে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে। যদি বলতো বাংলাদেশে ব্যবহৃত হয় কোন 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 ক্ষেত্রে, তাহলে অবশ্যই 1 আর 2 অ্যান্সার হবে, কারণ আমাদের জন্ম নিবন্ধনে এখনো ওইভাবে শুরু হয়নি, ঠিক আছে।
আর উন্নত দেশে তুমি জন্মগ্রহণ যেদিন করছো ওই দিনই তোমার কি বলতো এগুলো করে ফেলতেছে, জন্ম নিবন্ধন করে ফেলতেছে, বুঝছো? তো আমাদের ব্যবহৃত কিন্তু জন্ম নিবন্ধন করা যেতে পারে, বুঝছো? এবার আসো আমাদের এই যে অভিন্ন তথ্যভিত্তিক এইগুলো একটু প্যারা দেয় ভাইয়া, এগুলো একটু প্যারা দিবে, বাট এগুলা আমি তোমাকে প্যারাটা মুক্ত করে দিচ্ছি এখনই তোমাকে প্যারাটা মুক্ত করে দিচ্ছি, এখনই মুক্ত করে দিব। হ্যাঁ, একটু ছোট করে নিই যাতে সব পুরোটা দেখা যায়। ওকে, ওকে, এবার আসো কি বলছে। আচ্ছা ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। ওকে, মানে এটা ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তো দেখো রায়ানা এমবিবিএস পাশ করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। ওকে, সেখানে বসে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ করে। তাহলে রায়ানার প্রশিক্ষণের পদ্ধতি কি বলতো? অবশ্যই কি ভার্চুয়াল রিয়েলিটি। ঠিক আছে, এটা কি বলতো? ভার্চুয়াল রিয়েলিটি। কেন ভার্চুয়াল রিয়েলিটি? কারণটা হলো সবসময় মনে রাখবা যে তুমি করতেছো কিন্তু মানে তুমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছ, কিন্তু তুমি সেটা বাস্তবে না। ঠিক আছে, কিন্তু তুমি কি বলতো অভিজ্ঞতা অর্জন করতেছো, সেটা কি বলতো? ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, এবার আসো উক্ত পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন, মানে ভার্চুয়াল রিয়েলিটি বাস্তবায়ন প্রয়োজন কি বলতো? কম্পিউটার সিমুলেশন দরকার, ত্রিমাত্রিক ইমেজ দরকার, আবার অ্যাকচুয়েটার কি রোবোটিক্সে, তার মানে এটা লাগবে না। 1 আর 2 হবে অ্যান্সার। ঠিক আছে, 1 আর 2 হবে অ্যান্সার। ওকে, বুঝতে পারছো? এবার আসো আরিশার বাবা গৃহস্থালির কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। বোঝা যাচ্ছে এটা রোবট, গৃহস্থলীর কাজে। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্না সহ নানা ধরনের কাজে সহায়তা করে, তাই না? এটা বোঝা যাচ্ছে কি বলতো? তুমি উদ্দীপক দেখে কিন্তু বুঝতে হবে যে কোনটা বলছে তোমাকে। ঠিক আছে, উদ্দীপকে যন্ত্রটি নিয়ন্ত্রণের মাধ্যম কোনটি? এটা অবশ্যই যন্ত্রটা কি রোবট, আর রোবট নিয়ন্ত্রণ করে কে বলতো? প্রসেসর। ঠিক আছে, প্রসেসর। ওকে, এবার আসো কোন কোন ক্ষেত্রে যন্ত্রটি ব্যবহৃত রয়েছে কি বলতো? সামরিক ক্ষেত্রে ব্যবহার হয়, অবশ্যই ব্যবহৃত হয়। চিকিৎসায় ব্যবহৃত হয়, ম্যানুফ্যাকচারিং এ ব্যবহৃত হয়। তার মানে আমাকে কি বলতো এখানে 1 2 3 রোবট কিন্তু সামরিক, চিকিৎসা, ম্যানুফ্যাকচারিং 3 জায়গাতেই ব্যবহৃত হয়। আচ্ছা, তোমরা কি তোমরা তোমরা যে যে কোশ্চেনগুলো দেখতেছো ভাই, এগুলো কিন্তু ক্লাসটা করবা এবং আমাদের ক্লাসের এই যে পিন কমেন্টে দেখবা যে এটার কি পিডিএফটাও আছে। একবার ক্লাসটা দেখে যাও, তারপরে তুমি কি করো বলো তো? পুরোটা একবার দুইবার রিডিং করে ফেলো, কারণ তোমার হাতে সময় আছে। এই পুরোটা রিডিং করতে তোমার 10 মিনিট 20 মিনিটের বেশি লাগবে না। তুমি যদি বলো 20 মিনিট খরচ করে যদি 5 মার্কস পাও, তাহলে সমস্যা কোথায়? সমস্যা থাকার কথা না। ঠিক আছে, ওকে। আর তোমরা যে এই চ্যানেলে যারা ক্লাসটি দেখতেছো, যারা নতুন, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, ভাই সাবস্ক্রাইব করে রাখো। প্রত্যেকটা ক্লাসের মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কিন্তু সাজেশন, তারপরে স্লাইড, ম্যাটেরিয়ালস অনেক কিছু পাবা। ঠিক আছে, সো ঝটপট সাবস্ক্রাইব করো। আর তোমাদের এই যে এত সাপোর্ট দিয়ে যাচ্ছে আমাদের এই চ্যানেল, তাহলে তোমাদের কি করতে হবে বলো তো? এটা তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে কিন্তু পাঠাইতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী, কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে। ঠিক আছে, যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে। ওকে, ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে। ওকে, ওকে, তাহলে এখন বলো কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে যেটি উঁচু নিচু পথে চলতে পারে, আবার কি করতে পারে বলতো? ভিডিও ধারণ করে অন্যদের কাছে পাঠাতে পারে। এটা কে বলতো? এখানে এটা কিন্তু আমার আসছে কি কুমিল্লা বোর্ডে আসছে। ঠিক আছে, কুমিল্লা বোর্ডে কি উঁচু নিচু জায়গা আছে, তাই না? এটা অ্যান্সার কত? বায়োমেট্রিক্স তো ভাই এটা তো বৈশিষ্ট্য, ন্যানো টেকনোলজি তো ওটা মানে যন্ত্র না, ওটা একটা প্রযুক্তি। বায়ো ইনফরমেটিক্স একটা কি প্রযুক্তি, তাই না? তাহলে মানে এখানে যন্ত্র একটাই আছে, সেটা কি বলতো? আমাদের রোবোটিক্স। তো এখানে আমাদের কি বলতো কোন প্রযুক্তি? আচ্ছা, এটা কি রোবোটিক্স। ওকে, কামালের যন্ত্রটি ব্যবহার করা যায় কোনটায় বলতো? কামালের মানে রোবোটিক্স, রোবট, সেটা কি বলতো? চিকিৎসায় ব্যবহার করা যায়, গৃহ ব্যবস্থাপনায় ব্যবহার করা যায়, শিল্প কারখানাতে ব্যবহার করা যায়। ঠিক আছে, 1 2 3 এ কমন কোশ্চেন, কমন সেন্সের কোশ্চেন। এবার আসো ভাইয়া প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়। উদ্দীপকে কক্ষে প্রবেশ ব্যবহৃত প্রযুক্তি কোনটি? ঠিক আছে, আঙ্গুলের ছাপ দিয়ে যায়। ঠিক আছে, আঙ্গুলের ছাপ দিয়ে গেছে মানে কি বলতো? এখানে বায়োমেট্রিক। কি বলতো? বায়োমেট্রিক, তাই না? বায়োমেট্রিক। আমাদের আর কয়েকটা কোশ্চেন আছে। ঠিক আছে, এই তো এই আর দুইটা পেজ আছে আর কি। ঠিক আছে, প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে শিক্ষা ও গবেষণায়, নিরাপত্তায়, ব্যবসা বাণিজ্যে। কোথায় ভূমিকা রাখে বলতো? আমাদের এখানে প্রতাপের কি বলতো? প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি, মানে এখানে প্রশিক্ষণে দেখো কি বলছে এখানে, এই পড়ো দেখো, প্রতাপ একটি প্রতিষ্ঠানে একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ দেয়। কার ড্রাইভিং কি দেয়? প্রশিক্ষণ দেয়। এবং সেখানে কি দেয়? কার ড্রাইভিং প্রশিক্ষণ। প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি প্রশিক্ষণ দেয় কি আমার বলতো? প্রশিক্ষণ দেয় হলো কি বলতো? আমাদের
এখানে একটু খেয়াল করে দেখো যে প্রশিক্ষণ ব্যবহৃত আচ্ছা ও যে ঢুকছে যে সেখানে আমাদের কি কি আছে বলতো, বায়োমেট্রিক্স যেহেতু আছে, আর বায়োমেট্রিক্স আমাদের কি বলতো নিরাপত্তা অবশ্যই দিবে, পাশাপাশি শিক্ষা গবেষণা, পাশাপাশি ব্যবসা বাণিজ্যে। এটা বায়োমেট্রিকটা আমার ব্যবহৃত হচ্ছে কোন জায়গায় বলতো, বায়োমেট্রিক্সটা আমার ব্যবহৃত হচ্ছে তোমার সবচেয়ে বেশি কোথায়, শিক্ষা গবেষণায় তো আমাদের এটা লাগতেছে না, আমাদের এইটা লাগবে 2 3, ঠিক আছে। কারণ শিক্ষা গবেষণায় তোমার যদি বায়োমেট্রিক নাও থাকে তাও তো শিক্ষা গবেষণা চলবে, চলবে না চলবে, কিন্তু তোমার নিরাপত্তা এবং ব্যবসা বাণিজ্য কিন্তু খুবই দরকার, ঠিক আছে। ওকে, এবার আসো এই যে লাস্ট লাস্ট কোশ্চেন আমাদের, মিস্টার এক্স তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন, তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবন সহজ করে। তাহলে মিস্টার এক্স কি বলতো, এখানে কি করে বলতো, উন্নত জাত, তার মানে কি উন্নত জাত আছে মানে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বুঝছো। এবার আসো মিস্টার এক্স এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কি পাবে বলতো, হ্রাস পাবে। তারপরে আবার কি বলতো, জীবন বৈচিত্র্য পরিবর্তন সাধন হবে, জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে। ওকে, মানে এখানে আমাদের কি 2 আর 3 হবে, ঠিক আছে। কারণ এখানে কি বলতো জীব বৈচিত্র্য পরিবর্তন হবে, আর কি বলতো ভাইরাস যেটা হবে, এই জীব বিধ্বংসী যে ভাইরাস সেটা কি বলতো আমাদের উদ্ভব হতে পারে, ঠিক আছে। এই যে আমাদের 2 3। এখন এই রিলেটেড আমাদের আরো অনেক মনে হয় প্রশ্ন আছে, সেগুলো আমরা কি পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব, প্যারা নাই, ঠিক আছে। তো পিডিএফটা তোমরা পড়ে নিবা। তো তোমাদের সাথে লাস্টের মোমেন্টে নোমান স্যার একটু কথা বলেন। বস, আমি এদেরকে জানাতে চাই যে তোমাদের সবগুলো সাবজেক্টের উপরে কিন্তু তোমরা ক্লাস পাবা, বাট তোমরা যারা সহায়ক চ্যানেলে বাংলার ক্লাস দেখেছো বা অন্যান্য সাবজেক্টের একটা দুইটা ক্লাস হয়তো দেখেছো, বাট সহায়কটা শুধু বাংলার চ্যানেল। কিন্তু আমাদের সায়েন্সের জন্য, ফিজিক্সের জন্য কিন্তু আলটিমেট ফিজিক্স চ্যানেল রয়েছে। আলটিমেট ফিজিক্স চ্যানেল হচ্ছে ম্যাগ্রেট স্যারের, সেখানে তুমি হচ্ছে আইসিটির সবগুলো এমসিকিউ এর প্রত্যেকটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য টপ এমসিকিউ গুলো নিয়ে প্লেলিস্ট সাজানো, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য 5 ঘন্টা করে একটা করে ম্যারাথন ক্লাস রয়েছে, তুমি সেগুলো দেখে নিবা আলটিমেট ফিজিক্স চ্যানেল থেকে। এবং তুমি আর্টসের হও, কমার্সের হও, সায়েন্সের হও, তোমার বিভাগীয় যত সাবজেক্ট আছে সকল সাবজেক্টের উপর ক্লাস পাবা তোমরা। ইউটিউবে গিয়ে ইডু কার্টুন স্কুল এইটা লিখে আমাদের চ্যানেলটা সার্চ করো, আমাদের চ্যানেলে সকল সাবজেক্টের তোমার গ্রুপ ভিত্তিক সাবজেক্টের সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবা। এবং আইসিটির পরবর্তী সবগুলো ক্লাস তোমরা ইডু কার্টুন স্কুলে পাবা এবং আলটিমেট ফিজিক্সে পাবা। তোমাদের যে কোনো প্রকার প্রবলেম তোমরা নিচে লিখে দাও, আমরা তোমাদের জন্য আরো অনেকগুলো স্লাইড সাজিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের এমসিকিউ, প্রিভিয়াসের এমসিকিউ গুলো সাজানো আছে, সেগুলোর লিঙ্ক আমরা তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা আমাদের ফলো করতে থাকো, আমাদের জন্য দোয়া করো, আমরা যেন সুস্থ থেকে তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকতে পারি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে স্যারদের সাথে। আমার হয়তো তোমাদের অ্যাডমিশনের সময় আবারও পরবর্তীতে দেখা হবে। আইসিটির ক্লাসগুলো যেহেতু সোমবারে তোমাদের পরীক্ষা, সোমবারের আগে রবিবারের ভিতরে তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবা। আপাতত যে ক্লাসগুলো আপলোড আছে সেগুলো দেখতে থাকো। আল্লাহ হাফেজ।